ওয়েলকাম ভাইয়ারা, নেক্সট লেকচারে তোমাদের আবার স্বাগতম। আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম অনেক কিছুই। হ্যাঁ, আমরা কিন্তু তোমার অ্যালডল বলতেছে তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দেখছিলাম, তোমার ক্লোরোফর্মের উৎপাদন দেখছিলাম, তার সংরক্ষণের নিয়ম নীতি এগুলো কিন্তু দেখছিলাম। ওগুলো মাঝে মধ্যে অনেকবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট টপিক্সের ভেতরে ছিল। আজকের লেকচারে আমাদের টপিক্স হচ্ছে ফেনল। আমি লিখে রাখছি ফেনলের আমরা 2-3টা টপিক্স দেখবো আজকে। ফেনলের শিল্পোৎপাদন দেখবো, ফেনল আমরা শনাক্তকরণ করবো এবং ফেনলের অম্লধর্মী যে ফেনল, এটা আমরা রিজনিংটা দেখবো কেন ফেনল অম্লধর্মী। তাহলে প্রথমত আমরা শিল্পোৎপাদনটা লিখি। প্রিপারেশন বলতে অ্যাকচুয়ালি প্রিপারেশন ফেনল কিন্তু শিল্পজাত মানে একদম বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয়। বাণিজ্যিকভাবে প্রস্তুত করার মোট 2টা প্রসেস আছে। 2টা প্রসেসের দরকার আমাদের জানা লাগবে। এর মধ্যে সেকেন্ড প্রসেসটা আমার খুব পার্সোনাল ফেভারিট, কারণ ওই টপিক্সটার কিছু স্পেশালিটি আছে। দেখতে হবে প্রথমটা লিখা হচ্ছে ডাউ পদ্ধতি। যে বিক্রিয়াগুলো এখন লিখবো এই বিক্রিয়াগুলো তোমাদের জানাশোনা বিক্রিয়ার ভেতরেই পড়বে। ফেনলের ডাউ পদ্ধতির জন্য অবশ্যই বেনজিন দরকার, কিন্তু ফেনল আসেই কই থেকে বলো তো? বেনজিন থেকে। ফেনল তো আমার এটা ছিল, এটা তো আবার এখন আঁকায় দেখাইতে হবে, এই নিয়ে আমরা তো কথা বলেছি মেলা। এটা হচ্ছে আমাদের ফেনল ছিল, ফেনল আসবে বেনজিন থেকে। তো ডাউ পদ্ধতির জন্য কিছু সিস্টেম অ্যাপ্লাই করা হয়। সেটা হচ্ছে প্রথমত আমার বেনজিন নেওয়া হয়, বিক্রিয়াগুলো ভালো করে তুলবা। বেনজিন এর সাথে ক্লোরিন অ্যাড করা হয় প্রথম স্টেজে। অ্যাকচুয়ালি বেনজিনের কি করতেছে, আমরা ক্লোরিনেশন করতেছে। ওকে, তার মানে এখানে অবশ্যই আমার হ্যালোজেন বাহক দরকার না। হ্যালোজেন বাহক দরকার না ছাড়া কিন্তু ক্লোরোবেনজিন এখানে তৈরি হবে না। বেনজিনের ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া লাগবে এখানে, FeCl3 অ্যাড করবো আমি। তাহলে এখান থেকে কী হবে বলো তো? ক্লোরোবেনজিন প্রস্তুত হয়ে যাবে। এই ক্লোরোবেনজিন যখন প্রস্তুত হয়ে যাবে, তোমার মূল টাইপটা এখান থেকে অগ্রসর হবে। আমি এই লাইনটাতেই তোমাকে ক্লিয়ার করে দিই একবার। হ্যাঁ, এই ক্লোরোবেনজিন তৈরি হবে, তুমি এই ক্লোরোবেনজিনের সাথে এরপরে যুক্ত করবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা খারের সাথে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াতে একটা কথা বলে রাখি ভাই, এই বিক্রিয়াতে তোমার অবশ্যই টেম্পারেচার, প্রেশার মানে প্রভাবক টাইপের জিনিসগুলো মনে রাখা খুব দরকার। এখানে তোমার দিতে হবে 400 ডিগ্রি সেলসিয়াস আর 150 ATM। শোনো, এই বিক্রিয়া কিন্তু ইজি। প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, তারপর HCl-এর সাথে বিক্রিয়া। একবার ক্ষারের সাথে বিক্রিয়া, একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া। এভাবে মনে রাখবা, ক্লোরোবেনজিনের একবার ক্ষারের সাথে বিক্রিয়া, একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে কিন্তু আমার মনে থাকবে। এরপরে কি হবে? এখান থেকে দেখো, এখান থেকে আমার উৎপন্ন হবে হচ্ছে এই যৌগটা, এই সোডিয়াম অক্সাইড। মানে এইখান থেকে এই অংশটুকু সোডিয়াম NaOটা ওই ক্লোরিনকে প্রতিস্থাপন করে ফেলবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। সোডিয়াম NaOটা ক্লোরিনকে এখান থেকে প্রতিস্থাপন করে ফেলবে, মানে NaOটা তৈরি চলে আসবে হচ্ছে এই জায়গাতে, NaO বা ONa। অ্যাকচুয়ালি NaO না, ONa লেখা হয়। এই যৌগের নাম আছে একটা। এই যদি আমরা বেনজিনের তোমার ফেনল থেকে একটা H অপসারণ করি, ধরো ফেনল তো এটা আমি লিখে রাখছি, যদি আমি এখান থেকে একটা H অপসারণ করি, একটা H ধরে এখান থেকে মুছে দিলাম, তার মানে একটা প্লাস আয়ন চলে গেল না, যে এখানে একটা মাইনাসের সৃষ্টি আসলো না। এইটাকে বলা হচ্ছে ফিনেট আয়ন। এটা লিখে রাখো, এটাকে বলা হচ্ছে ফিনেট আয়ন। তো এরকম একটা জিনিস হয় এই জায়গাতে। এই ফিনেট আয়নের সাথে যদি এখানে আমি একটা সোডিয়াম অ্যাড করে দিই, যেটা এখানে অ্যাড করা, তাহলে নাম কি হয়ে যায় বলতো? সোডিয়াম ফিনেট না, এটা হচ্ছে আমার সেই সোডিয়াম ফিনেট। এর পরবর্তী স্টেপ হচ্ছে একটু বললাম, একবার অ্যাসিডের বিক্রিয়া, একবার ক্ষারের বিক্রিয়া, মানে সরি একবার ক্ষারের বিক্রিয়া তারপর অ্যাসিডের বিক্রিয়া। এরপরের স্টেপটা খুবই সহজ। এখান থেকে NaCl-টা বের হয়ে আসবে আর তোমার অ্যাসিড ফেনলটা উৎপন্ন হয়ে যাবে। তাপমাত্রা এখানে লাগা হচ্ছে 182 ডিগ্রি সেলসিয়াস। আলটিমেটলি কি হয়ে যাবে বলতো ভাই? Na আর Cl-টা আলাদা হয়ে যাবে, আর O আর H এখানে অ্যাড হয়ে যাবে, OH। এইটা কি হয়ে গেল ভাই? আমার ফেনল তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন, মানে শিল্প উৎপাদন আর কি, ফেনলের ডাউ পদ্ধতি। আলটিমেটলি কি ফেনল পাইছি না? এই হচ্ছে স্টেপ। এটা হচ্ছে তুমি বলতে পারো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, এইটা হচ্ছে আমার থার্ড স্টেপ। খুবই সহজ, কঠিন কিছু না। সোডিয়াম ফিনেট না, তোমাদের কিছু মানে কনফিউশন হইতে পারে যে এই পার্টের এটা একটু কঠিন যে কেমন হচ্ছে NaO তৈরিটা, ওইটা একটু মনে রাখবা। ওইটা তৈরি হয়, সোডিয়াম ফিনেটই তৈরি হয়। ওকে, এর পরবর্তী কেস যেটা আসবে 2 নাম্বার প্রিপারেশন, সেটা হচ্ছে কিউমিন পদ্ধতি। এটা একটু আমার কাছে ইম্পর্টেন্স রাখি, কারণ বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিউমিনটা মনে হয়। কিউমিন পদ্ধতি। এখন কিউমিন পদ্ধতিটা কি হয় অ্যাকচুয়ালি জানো? কিউমিন যৌগটা তোমাকে সবার আগে চিনতে হবে। কিউমিন কি?
কিউমিন যদি তুমি না চেনো এই বিক্রিয়া তুমি কমপ্লিট করতে পারবা না। কিউমিন হচ্ছে এটা, এই দেখো সবাই কিউমিন নিয়ে একটু কনফিউশনে থাকো। কিউমিনটা কি? এখানে CH, দুই পাশে CH3। আমরা একটু ওই একসময় শিখেছিলাম না উদ্ভূত নামকরণ, এরকম নামকরণ শিখেছিলাম না? ওখানে ছিল না আইসো, সাধারণ নামকরণ নাকি উদ্ভূত না, সাধারণ নামকরণ। আইসো ছিল, নিও ছিল, এরকম ছিল না, বা নর্মাল ছিল। দেখো এটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকেন, মানে 2 অবস্থানে কিন্তু একটা বেঞ্জিন যুক্ত আছে। প্রোপিনের 2 অবস্থানে, প্রোপেনের 2 অবস্থানে এই যৌগ। আর যদি আমি এই সাইডে এই যৌগটা প্লট করি, খেয়াল করো, এই যৌগটা যদি আমি প্লট করি CH2 CH3, এই দুটোর ভিতরে কিন্তু তফাৎ আছে, এই দুটোর ভিতরে তফাৎ আছে। এটা কিন্তু প্রোপাইল বেঞ্জিন, এটা হচ্ছে প্রোপাইল বেঞ্জিন। ক্লিয়ার? আমার এই যৌগটা হচ্ছে প্রোপাইল বেঞ্জিন, প্রোপাইল বেঞ্জিন। এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেঞ্জিন। ক্লিয়ার? কারণ 2 অবস্থানে বেঞ্জিনমূলক বেঞ্জিন যুক্ত আছে, বা তোমার ফিনাইলমূলক যুক্ত আছে, আইসোপ্রোপাইল বেঞ্জিন। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার মূল ঘটনা, আইসোপ্রোপাইল বেঞ্জিন, প্রোপাইল বেঞ্জিন। বেঞ্জিন যেহেতু এর মূল বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে, এই কারণে বেঞ্জিনের নামে নামকরণ করলাম। এখন ঘটনা যেটা দাঁড়াবে যে এই দুটো কিন্তু এক জিনিস না, সবার আগে এইটাই মনে রাখতে হবে। কিউমিন আর প্রোপাইল বেঞ্জিন দুইটা সেম না, এটাকে বলা হয় হচ্ছে কিউমিন। আইসোপ্রোপাইল বেঞ্জিনকে আমরা বলবো হচ্ছে কিউমিন। এই কিউমিনটা হচ্ছে আমার এই আইসোপ্রোপাইল বেঞ্জিন, এটা যেন মনে থাকে। তাহলে তোমার সবার আগে তোমার আইসোপ্রোপাইল বেঞ্জিনটা প্রিপারেশন করতে হবে না, এছাড়া তো তুমি কখনো এটা আলটিমেটলি তুমি বানাতে পারবে না। আইসোপ্রোপাইল বেঞ্জিনের প্রিপারেশন লাগবে আমার। ওকে, তাহলে এই কিউমিনের প্রিপারেশন তৈরি কীভাবে করব? কিউমিন তৈরি করার জন্য কি কি মনে হতে পারে, কিছু কনসেপ্ট দিয়ে দিই। দেখো, এই প্রোপাইল বেঞ্জিন তৈরি করার জন্য কিন্তু আমার যে বিক্রিয়াটা লাগবে সেটা কিন্তু ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফট মনে পড়ে? ফিডেল ক্রাফট, FC ফিডেল ক্রাফট বিক্রিয়া। হ্যাঁ, ফিডেল বিক্রিয়া দ্বারা এটা বানাইতে পারবো, কিন্তু 2 ডিগ্রি কিন্তু বানাইতে পারবো না। ফিডেল ক্রাফট বিক্রিয়া কখনো তোমার 2 অবস্থানে কখনো বেঞ্জিনের মানে যুক্ত হইতো না, এই অ্যালকাইল হ্যালাইডের মূলকটা যুক্ত হতো না। ফিডেল ক্রাফট বিক্রিয়াতে যদি আমি বেঞ্জিনের সাথে, দেখো আমি একটু এখানে ছোট করে আঁকাই, বেঞ্জিনের সাথে যদি আমি এটা অ্যাড করতাম C3H7 Cl or X অ্যাড করতাম, যদি আমি এখানে শুষ্ক LCl3 দ্বারা, তাহলে কিন্তু এখান থেকে আমি কি পাইতাম হ্যাঁ বলো তো? এখান থেকে কিন্তু আমি এই যৌগটা পেয়ে যেতাম, CH2 CH3, আর এখানে তোমার HCl তৈরি হয়েছে। দেখো প্রতিস্থাপন হয়েছে 3 4 5 6 7, আর একটা H এখান থেকে প্রতিস্থাপন HCl এর সাথে একটা HCl। তো এইটা কি আমার কিউমিন? এটা কিন্তু আমার কিউমিন না। তাহলে কিউমিন কিভাবে তৈরি করবো আমরা? কিউমিন তৈরি করার জন্য আমার লাগবে প্রোপিন। কি লাগবে ভাই বলো তো? প্রোপিন লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আবার কিউমিন তৈরি। এখন দেখবো আমরা কিউমিন তৈরি, কিউমিন এর জন্য লাগবে হচ্ছে আমার প্রোপিনের সাথে বেঞ্জিনের বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? প্রোপিনের সাথে। প্রোপিনের সাথে বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কিরকম? এই দেখো এরকম, বেঞ্জিন এর সাথে আমার থাকবে হচ্ছে প্রোপিন, ডাবল বন্ড CH2। প্রভাবকগুলো খুবই দরকার। H3PO4 লাগবে, আর অ্যারাউন্ড 150 ATM অর 30 ATM টেম্পারেচার তুমি যদি এখানে প্রেশার যদি অ্যাড করো, এইখান থেকে তৈরি হবে হচ্ছে তোমার আইসোপ্রোপাইল বেঞ্জিন। হ্যাঁ, সরি 300 আর 250 ডিগ্রি সেলসিয়াস। তো 300 ATM আর 250 ডিগ্রি সেলসিয়াস তুমি H3PO4 এর সাথে যদি অ্যাড করো এখানে, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে আইসোপ্রোপাইল বেঞ্জিন অর কিউমিন। আইসোপ্রোপাইল বেঞ্জিন অর কিউমিন, CH3 যেখানে কম কার্বন কম হাইড্রোজেন আছে ওই জায়গার সাথে অ্যাড হয়ে যাবে এসে। এটাই হচ্ছে বিক্রিয়ার কনসেপ্ট। তাহলে এটা কি বলতো? এটাই হচ্ছে আমার কিউমিন। তো কিউমিন থেকে আমি কিভাবে বানাবো? এবার ফেনল বানাবো। আমার তো আগে কিউমিন বানানো দরকার ছিল, এখন কি আমার কিউমিন থেকে ফেনল বানাইতে হবে না? কিউমিন থেকে ফেনল বানানোটা খুবই সহজ।
কিউমিন থেকে ফেনোল খুব সহজ। বিক্রিয়া তোমার এটা বিক্রিয়া কিন্তু এখান থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর স্টেপটা হচ্ছে কিউমিনের জারণ। 2 নম্বর হচ্ছে জারণ। জারণ অর্থাৎ O2 এর সাথে বিক্রিয়া করাতে হবে, O2 এর সাথে। কার কিউমিনের বিক্রিয়া হবে O2 এর সাথে। তুমি যদি এটা বিক্রিয়া করাও তাহলে কি হবে এখান থেকে জানো? কিউমিন হাইড্রোপারক্সাইড বা কিউমিন হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হবে। তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যদি বিক্রিয়া মনে রাখতে না পারো, নাম মনে রাখবা, তাহলে তোমার বিক্রিয়াটা করা কিন্তু বেশি সুবিধা হবে। দেখো এখানে কি হয় অ্যাকচুয়ালি, যদি আমি কিউমিনটাকে এখানে প্লট করি, খেয়াল করো, এইটা হচ্ছে আমার কিউমিন CH3 প্লাস O2 মানে জারণ হচ্ছে। এতে কি হয় জানো? এই অক্সিজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয়, অক্সিজেনটা যুক্ত হবে যে কার্বনের সাথে, কিন্তু এইভাবে না যে জাস্ট নর্মাল অক্সাইড আকারে তো আসবে না, সে পারঅক্সাইড রূপে যুক্ত হবে। এই জায়গায় কী রূপে যুক্ত হবে? সে পারঅক্সাইড রূপে যুক্ত হবে। দেখো এই সিস্টেমটা একটু ভালো করে খেয়াল করো, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখবো, এটা একটু ভালো করে খেয়াল করো। এই দেখো এখানে সি, হ্যাঁ এইখানে হচ্ছে আমার এই পাশের সিস্টেম উপরে তুলে দিয়েছি, আর এই পাশেরটা এই পাশেই আছে, খেয়াল করো কিন্তু লেখার সিস্টেমে খেয়াল করো। আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে আমার যুক্ত হবে হচ্ছে এই 2টা অক্সিজেন। আমি যখন নামকরণ শিখাই তখন কিন্তু তোমাদেরকে আমি শিখাইছিলাম যে কীভাবে পারঅক্সাইডের নামকরণ করতে হয়। পারঅক্সাইডের নামকরণ করতে হয় হচ্ছে, এটা পারঅক্সাইড মূলকের এই পাশে একটা আছে আর এই পাশে একটা মূলক আছে, এই 2টা আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হয়। এই পাশে কি কিউমিন আছে, এই পাশে হচ্ছে হাইড্রোজেন আছে, তাহলে এটার নাম কি বলবো আমি? কিউমিন হাইড্রোপারক্সাইডের নাম কি? কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। এখন কনসেপ্টটা এই জায়গায় আসবে যে এখন যে এই জিনিসটা যে বানাবো, 3 নম্বর স্টেজটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এই একটা বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রিতে আছে, মানে একটা বলতে আপাতত তোমাদের এখন পর্যন্ত একটা, যেখানে আমি সেকেন্ডারি প্রোডাক্টটাকে একটু বেশি প্রাধান্য দিই। হ্যাঁ, এই বিক্রিয়ার জন্য আমি সেকেন্ডারি মানে মূল উৎপাদের সাথে যে প্রোডাক্টটা তৈরি হবে তাকে প্রাধান্য দিই হচ্ছে আমি বেশি। এরপরে যেটা হচ্ছে হাইড্রোলাইসিস, মানে পানি সংযোজন যদি আমি করি এর সাথে H+, যদি আমি এই কিউমিন হাইড্রোপারক্সাইডের সাথে যদি আমি COOH যদি এর সাথে আমি পানি সংযোজন করি, মানে অ্যাকচুয়ালি আমি এভাবে লিখতে পারি H+H2O, তাহলে কি হয় এখান থেকে জানো? এখানে খুব মজার একটা ঘটনা ঘটে। এইখান থেকে তোমার এই পার্টটা একদম আলাদা হয়ে যায়, এখান থেকে এই পার্টটা আলাদা হয়ে যায়, ওকে। আর এই পার্টটা OH ব্লকটা এসে যুক্ত হয়ে যায় তোমার এই বেনজিন বলয়ের সাথে। তার মানে অ্যাকচুয়ালি আমার দেখো খেয়াল করো, অ্যাকচুয়ালি এখানে আমি পাচ্ছি OH আর আমি পাচ্ছি CH3 এটার নাম কী ভাই বলো তো? প্রোপানন না? প্রোপানন। তার মানে তোমাকে যদি বলে যে কিউমিন মানে কিউমিন পদ্ধতিতে মানে ফেনল উৎপাদনের সময় কি উৎপন্ন হয় তোমার হিসাবে সাবস্ট্রেট প্রোটেশন, এই কোশ্চেন কিন্তু এর আগে আসছে যে প্রোপানন, যে তোমার কিউমিনের সাথে মানে ফেনলের সাথে কি উৎপন্ন হয়, তোমার অ্যান্সার হচ্ছে প্রোপানন। অ্যাডমিশন টেস্টের আগে কোশ্চেন আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষাও আসতে পারে। তো এই বিষয়গুলো মনে থাকবে। তো তাহলে এই টপিকসটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা একটু দেখবো হচ্ছে ফেনল শনাক্ত কীভাবে করতে হয়, ওইটা চলো একটু দেখি। তাহলে ফেনল শনাক্তকরণ একটু দেখবো। 3টা পদ্ধতি আছে, 3টা, ওকে। কি কি? প্রথম নাম্বার হচ্ছে ব্রোমিন দ্রবণ। 2 নাম্বার হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ। 3 নাম্বার হচ্ছে লিবারম্যান শনাক্তকরণ। এর মধ্যে এই দুটো খুবই সহজ, এইটার একটু বিক্রিয়া বড় এবং কিছু নতুন নতুন যৌগের এখানে তুমি অবতারণা ঘটবে, কিন্তু আলটিমেটলি সহজ। আলটিমেটলি তোমাকে কিন্তু মনে রাখা লাগবে। হ্যাঁ, লিবারম্যান শনাক্তকরণটা
ইন্টারে দেখে নিলে পরবর্তীতে তোমাদের জন্য হেল্পফুল হবে আর কি। ইন্টারমিডিয়েট পরীক্ষা কখনো লিবারম্যান সন্তরণটা আসে নাই, কিন্তু ফেনো সন্তরণ যখন আসবে তুমি দুই লাইনের বিক্রিয়া দিবা, এটা দিবা না একটু খারাপ দেখাবে তখন। কিন্তু অনেকেই মানে সাজেশনের জন্য বা কম পড়ার জন্য পড়ো না। আমি কিন্তু অর্গানিক যখন শুরু করি ওটাই আমি কিন্তু বলে দিচ্ছি, আমি যেটা পড়াবো ওইটাই সর্বনিম্ন পড়া, এরকম পড়া যাবে না অর্গানিক কেমিস্ট্রি। ওকে, ব্রোমিন দ্রবণ প্রথমটা একটু আমরা দেখব, Br2। ফেনলের সাথে ব্রোমিন যদি তুমি অ্যাড করো তাহলে যে জিনিসটা হয়, ফেনল প্লাস 3Br2, এখানে সংযোজন বিক্রিয়া ঘটাবো আমি, কোনো হ্যালোজেন বাহক দিব না, সংযোজন বিক্রিয়া ঘটাবো কোনো হ্যালোজেন বাহক ছাড়াই। তাহলে যেটা হবে যে এটা ওই সময় দেখছিলাম আমরা যখন আমরা বেনজিনের ক্লোরিন সংযোজন করেছিলাম, হ্যাঁ ওই সময় দেখেছিলাম ইলেকট্রোলাইজ প্রতিস্থাপন ছাড়া বা হ্যালোজেন সংযোজন করেছিলাম। 3টা পাই বন্ড আছে, তাই আমি 3 মোল ব্রোমিন অ্যাড করছি। 3 মোল ব্রোমিন 3 জায়গায় অ্যাড হয়ে যাবে, আর 3টা হাইড্রোজেন এসে বাকি 3টা ব্রোমিনকে ধরে এই জিবিআর তৈরি করে ফেলবে। এখান থেকে আলটিমেটলি এই যৌগটা উৎপন্ন হবে ডিরেক্ট। কারণ হচ্ছে OH হচ্ছে আমার অর্থ প্যারা নির্দেশক, Br প্লাস HBr 3HBr। এটা তো বিক্রিয়া আমার, এটা দেখে আমার কি এমন হয়ে যাবে, যেটা হবে এখানে এটা দেখে আমার যে আমি বুঝতে পারবো যে এই ব্রোমিন দ্রবণ বা এটার নাম বলতে পারবা, এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা কি বোঝা গেছে? কি বললাম? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ওকে, এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের বর্ণটা হচ্ছে সাদা। এই সাদা বর্ণ দেখে আমরা বুঝে যাবো যে আমার এখানে ফেনল আছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, অনেক এমসিকিউ এখান থেকে আসে, হ্যাঁ বিক্রিয়াও আসে, এমসিকিউ আসে, তোমার এটা বলতে হবে। 2 নাম্বার স্টেপটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ, FeCl3 দ্রবণ। এটা আমি একটু সরলভাবে লিখবো, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি, তুমি সরল লিখতে পারো, যাই আসে না। এইটা আমি যেভাবে মনে রাখতাম, যে আমার এখন এইভাবেই আমি মনে রাখি, এইটা আমার ফেনল C6H5OH প্লাস FeCl3। আমি এখান থেকে মনে রাখতাম হচ্ছে আমার উৎপাদের নামটা কি মনে রাখতাম, আমি উৎপাদের নামটাকে লিখে নিচে লিখবো, তোমরা একটু চেষ্টা করো যে নাম দেখে লিখতে পারো নাকি। নাম হচ্ছে এরকম ছিল, ডাইফেরিক হেক্সাফিনেট। ভাই আমরা যেমনই পারি না কেন আমার পারতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমি সেটা যেভাবেই করি না কেন আমাকে করতে হবে। ডাইফেরিক হেক্সাফিনেট, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম, এখান থেকে যেটা তৈরি হবে। তাহলে এই ডাইফেরিক হেক্সাফিনেট মানে কিন্তু আমার বিষয়টা খুব আরামেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেখানে 2টা জিনিসের অবতারণা হয়েছে। একটা হচ্ছে একটা ফিনেট আয়ন, ফিনেট কি C6H5O হচ্ছে আমার ফিনেট, আর Fe হচ্ছে আমার ফেরিক, এইটা আমার এখানে আছে। যেখানে একটা কথা আমি উল্লেখ করতে পারতেছি এই জায়গাতে, যে আমাকে ফেরিট আছে হচ্ছে 2টা, আর এই ফিনেট আয়ন আছে হচ্ছে 6টা। ভাই এইটাই এখান থেকে উৎপন্ন যার যৌগ। ক্লিয়ার? ডাইফেরিক হেক্সাফিনেট এইটাও আসে। এটার মূলত বর্ণটা খুবই ইম্পর্টেন্ট, এটার বর্ণটা পরীক্ষার খাতায় আসছে অনেকবার। এর বর্ণটা হচ্ছে বেগুনি কালার। কি কালার বললাম? এর বর্ণটা হচ্ছে বেগুনি, হালকা বেগুনি কালার। তো এইটা এর আগে আসছে অনেকবার, ইন ফিউচার আবারও আসতে পারে। ওকে, 3 নাম্বারটা আমার এখন দরকার, সেটা হচ্ছে লিবারম্যান। লিবারম্যান টেস্টটা একটু জটিল বলতে তোমার একটু এখানে কাহিনী হয়। কাহিনীটা হচ্ছে কিছুই না, বিক্রিয়াটা মনে রাখতে হবে, আর স্টেপগুলো খুব ইজিয়ার। লিবারম্যানের শনাক্তকরণটা তোমার করতে হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে। কার সাথে বলো তো? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস মানে কি? HNO2। HNO2 বিকারক, HNO2 হচ্ছে বিকারক। HNO2 হচ্ছে আমার বিকারক। তো যে জিনিসটা এখানে হয় আসলে, যে HNO2 তুমি কখনো ডিরেক্ট পাও না। HNO2 কখনো ডিরেক্ট পাওয়া যায় না। HNO2 হচ্ছে সদ্যজাত আমার প্রয়োজন হয়। সদ্যজাত মানে তৈরি হয়েছে, রিসেন্ট তৈরি করেছো তুমি, বিক্রিয়ার জন্য তৈরি করেছো। তো এটা তৈরি করার জন্য যেটা লাগে, যে সোডিয়াম নাইট্রাইট NaNO2
প্লাস HCl। তুমি যদি এই দুইটা অ্যাড করো তুমি এখান থেকে পাবা হচ্ছে HNO2 আর NaCl। এইটাই তোমার লাগবে। তো যখন এটা তোমার কাছে চাইবে তুমি ওই প্রোডাক্টের জায়গায় ওই বিক্রিয়ার এই জায়গাতে তুমি ওপরে NaNO2 আর HCl দিলেই তোমার অংশটা টিচাররা বুঝে যাবে। তাহলে ফেনল লাগবে আমার। আমি একটু এখানে এটাকে এভাবে দেখো, বিক্রিয়াগুলো দেখো একটু। ফেনল OH, আমি এটাকে এভাবে লিখবো এখন আমার বিক্রিয়া বোঝার সুবিধার্থে। ফেনল প্লাস OHON, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ 1, OHON। এখানে আমার কি তাহলে কি বললাম বলো তো, এখানে আমার কি NaNO2 আর HCl আমি এটা এখানে লিখবো। তাহলে কি হবে এখান থেকে জানো, এই NOটা এখানে এসে যুক্ত হয়ে যাবে আর একটা H বের হয়ে পানি বের হয়ে যাবে, পানি উৎপন্ন হয়ে যাবে। ONটা আমার এখানে এসে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো OH NO। এখন একটা ঘটনা আছে, এই OH বাদে NOটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোসো। ওকে, ফেনল তো আছে বাট এইটাকে আমরা নাইট্রোসো বেঞ্জিন। তো নাইট্রোসো মানে এটা ON থাকে, তাকে আমরা নাইট্রোসো বলবো। ওকে, মনে থাকে জানো। OH তো বেশি সক্রিয় ON হচ্ছে, OHটা বেশি সক্রিয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমার 4 নম্বর কার্বন। তাহলে এর নাম আমি বলবো হচ্ছে প্যারা নাইট্রোসো ফেনল। কি বলবো? প্যারা নাইট্রোসো ফেনল। ওকে, এই প্যারানাইট্রোসো ফেনলের সাথে এর পরবর্তী স্টেপে যেটা হয় যে এইখানে এই ফেনলটা অতিরিক্ত নিতে হয়। আমি একটু অ্যাড করে ফেলি, এটা হচ্ছে অতিরিক্ত নিতে হয়, মানে একটু বেশি নিতে হবে। তোমার যতখানি দরকার তার থেকে একটু বেশি নিবা। তাহলে প্যারানাইট্রোসো ফেনল উৎপন্ন হবে, এর সাথে সাথে এই জায়গায় কিন্তু তোমার এক্সট্রা একটা ফেনল থেকে যাবে, তাই না? এখানে তো তোমার আর একটা ফেনল তাহলে আমি অ্যাড করতে পারবো না, আমার তো ফেনল আছেই। তাহলে এই ফেনলটা এখানে কিন্তু থেকে যায়, OH। এই ফেনলের সাথে প্যারানাইট্রোসো ফেনল যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে হচ্ছে ইন্ডোফেনল। কি ভাই বলো তো? ইন্ডোফেনলটা কি? ইন্ডোফেনল হচ্ছে আমার এই যৌগটা দেখো এরকম করে OH, হ্যাঁ OH, এই Nটা এর সাথে যুক্ত হয়ে যায়। Nটা পানি, অ্যাকচুয়ালি এখান থেকে পানি বের হবে, আলটিমেটলি এখান থেকে একটা পানি বের হবে। পানি কী বের হবে? H দুইটা আর একটা অক্সিজেন বের হয়ে যাবে। এই দেখো, এই অক্সিজেন বের হবে আর এই পাশ থেকে একটা H আর এখান থেকে একটা H, দুইটা H বের হবে। এই H আর এখান থেকে একটা H বের হয়ে যায় এই অনুরণনশীল ইলেকট্রনের কারণে। তার মানে অ্যাকচুয়ালি এখানে যেটা দেখতে পাবো হচ্ছে আমি যে এই হচ্ছে আমার N এবং আমি এখান থেকে পাবো হচ্ছে আমার এই জিনিসটা, হ্যাঁ এখানে আমার এটা আর এখানে ডাবল বন্ড অক্সিজেন। এটা কি ক্লিয়ার? ওকে, এটার নাম হচ্ছে ইন্ডোফেনল। এই ইন্ডোফেনল বর্ণটা হচ্ছে আমার ঠিক এই কালের মতোই, এর বর্ণ হচ্ছে লাল। এই ইন্ডোফেনল এইটা হচ্ছে কাহিনী। এই ইন্ডোফেনল যদি তোমার কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয়ে হচ্ছে একটা লবণ। এই ইন্ডোফেনল যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, আমি এটা আবার লিখি, এটা হচ্ছে আমার 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে আমার 2 নম্বর বিক্রিয়া, আমার 3 নম্বর বিক্রিয়া হচ্ছে আমার এই ইন্ডোফেনল যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে এটার একটা লবণ উৎপন্ন হয়। ওকে, এই ইন্ডোফেনলের একটা লবণ উৎপন্ন হয়, এই এইচটা আর কি এখান থেকে বের হয়ে আসে। মানে অ্যাকচুয়ালি এখানে এরকম একটা জিনিসের অবতারণা ঘটে, সোডিয়াম প্লাস ও এন ও মাইনাস। এইটা হচ্ছে এই ইন্ডোফেনলের অ্যাকচুয়ালি মূল প্রক্রিয়া কিন্তু ইন্ডোফেনলটাই তৈরি করা। ইন্ডোফেনলটা তৈরি করে মূল বিক্রিয়া। এই ইন্ডোফেনলের লাল বর্ণটা নীল বর্ণে পরিণত হলে, নীল বর্ণ এইটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ যদি ধারণ করে, আমি বলবো হচ্ছে আমার ফেনল, ওই দ্রবণে ফেনল উপস্থিত, ক্লিয়ার? তার মানে কি করলাম আমি প্রথমে
তোমার নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করালাম আমি ফেনলের, সেখান থেকে আবার প্যারানাইট্রাস ফেনল উৎপন্ন হলো। প্যারানাইট্রাস ফেনলের সাথে অতিরিক্ত এটা থাকার কারণে এটা আমি আবার পাইছি ওই জায়গায়, আবার যেহেতু পাইছি তাহলে ওখান থেকে আমি আবার ইন্ডোফেনল মানে এই দুটো অ্যাড করে আমি এখান থেকে ইন্ডোফেনল পাইলাম। OH এই অক্সিজেনটা এখান থেকে এই বের হয়ে আসছে, এখানে প্লাস একটা H2 তুমি অ্যাড করতে পারো, প্লাস একটা H2, তাহলে ইন্ডোফেনল উৎপন্ন হয়েছে সাথে পানি, মানে এখান থেকে একটা H গেছে আর একটা অক্সিজেন তো বের, এখান থেকে দুইটা H চলে গেছে, একটা অক্সিজেন চলে গেছে, মানে H2 বের হয়ে গেছে। ওকে, একটা H একটা পানি পেয়ে গেছি আমি। এবং এই পরবর্তীতে কি বললাম যে ইন্ডোফেনল, আমি তো বাংলা কথাগুলো লিখে দেই নাই, বাংলা কথাগুলো তোমাদের কিন্তু একটু বই দেখতে হবে, বা তুমি এই আমার কথাগুলো যদি মাথায় রাখতে পারো দ্যাটস মোর দেন নাফ। তারপর কি করতেছো, এই ইন্ডোফেনলের সাথে তুমি যদি একটা ক্ষার বিক্রিয়া করাচ্ছ তখন আমার কি হইতেছে, ইন্ডোফেনলের লাল বর্ণটা নীল বর্ণে পরিণত হচ্ছে একটা লবণ উৎপন্ন হওয়ার ফলে। অতএব আমি বলতে পারি যে আমার ওই দ্রবণটাতে আমার কি আছে, অবশ্যই ফেনল বিদ্যমান। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের ফেনলের কিছু শনাক্তকরণ বিক্রিয়া, যেটা ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী স্টেপের জন্য। আমি এখন একটা ছোট টপিক দেখাই দিই এখানে, যে কীভাবে ফেনলের ধর্মটা কীভাবে বৈশিষ্ট্যটাকে এটা একটু তোমাদের দেখাই দিই এখানে। ফেনল হচ্ছে অম্লধর্মী, ফেনলের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা একটু লিখে রাখো। ফেনল হচ্ছে অম্লধর্মী। কেন অম্লধর্মী? তার এমন বৈশিষ্ট্য আছে, এটা তুমি অলরেডি জেনে গেছো। কিন্তু ফেনলের অম্লধর্মিতার মূল কারণ হচ্ছে ফেনলের অনুরণন বা বেঞ্জিনের অনুরণনশীলতা। এর যদি কারণ তোমাকে বলা হয়, কারণ হচ্ছে রেজোনেন্স মানে তো মনে না, এই দেখো তোমার এভাবে যখন দেখাইছিলাম আমি, OH ইলেকট্রন এখানে যাচ্ছে এগুলো এখানে যায়, যখন এখানে তোমার ইলেকট্রনগুলো বের হতে থাকে না, বের হতে একটা টাইমে যে হচ্ছে যে এইটার মধ্যে পজিটিভিটিটা বেড়ে যায় অক্সিজেনের ভেতরে। ওকে, অক্সিজেনের ভেতরে পজিটিভিটিটা বেড়ে যায়। এই পজিটিভিটিটা বেড়ে যাওয়ার কারণে এই OH বন্ধন থেকে H প্লাসটা সহজে বিমুক্ত হতে পারে। এই H প্লাসটা সহজে বিমুক্ত হতে পারে। আলটিমেটলি তাহলে কি ফেনলটাকে আমি অম্লধর্মী বলতে পারি? এটার তোমার ব্যাখ্যা করতে হবে অনুরণন দেখে, মানে এই ফেনলের তুমি ওই 5টা চিত্র দেখায় বলবা যে এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন দান করতেছে, ফলে OH বন্ধনের মধ্যে স্থিতিশীলতা একটু কমে আসতেছে, মানে দুটো পজিটিভ মানে পরস্পর বিকর্ষণ করতেছে, আলটিমেটলি H প্লাসটা বের হয়ে আসতেছে। তারপর যদি বিক্রিয়া যায় তোমার কাছে, খুবই সহজে একটা বিক্রিয়া দেখাই দিবা। বিক্রিয়া হচ্ছে তুমি দেখাবো হচ্ছে ফেনলের সাথে তুমি বিক্রিয়া করবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে বলতে পারবো যে আমার এটা একটা ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতেছে, তার মানে এটা কি? তার মানে এটা অবশ্যই একটা অম্ল। তাহলে কি হবে এখান থেকে এই সোডিয়ামটা এই তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে সক্রিয়তার কারণে, মানে হাইড্রোজেনটা বের হয়ে আসবে ওই জায়গা থেকে, আলটিমেটলি উৎপন্ন হবে দেখো এই যৌগটা তুমি কিন্তু একটু আগে কয়েক দফা দেখেছো, ONA সোডিয়াম ফিনেট প্লাস H2O। ওকে, যা একটা সল্ট। অর্থাৎ আমি কি বলতে পারি যে ফেনল অবভিয়াসলি অ্যাসিডিক। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তোমাদের কোনো প্রবলেম থাকলে বললো ভাই এই অংশটা একটু কষ্ট হচ্ছে তোমাদের, আমি বুঝতে পারতেছি, বাট একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা আমি যখন পড়ছি, আমার তোমাদের বয়সে যখন ছিলাম, আমিও কয়েকবার প্র্যাকটিস করে মনে রাখছি। আলটিমেটলি তোমাকে অর্গানিক কেমিস্ট্রি আমি শুরুতেই বলেছি, তুমি বিক্রিয়া আবিষ্কার করতে পারবা না, তোমাকে মনে রাখতে হবে ভাই। কেউ যদি বলে না আমি ভাই একদম মানে এটার বেসিক মানে বুঝে, আমি এটা আবার বলতেছি যে প্রত্যেকটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল আছে, প্রত্যেকটা কেন হচ্ছে, কেন এটা হইলো, কেন এই জায়গাতে এইটাই আসলো, সব কারণ আছে। কিন্তু এই কারণগুলো আমি যদি সঙ্গে ক্লিয়ার করতে চাই এখন, তাহলে তুমি এই একটা পড়তে চাই আগে সব কিছু ভুলে যাবা। তো আমার সুবিধা কী হবে যে এটাই মনে রাখা। এখানে তো তোমার এই ইন্ডোফেনলটা তো তোমার এখানে নাইট্রোজেন যুক্ত নাও হইতে পারতো, কেন যুক্ত হলো? এই তো রিজন, এখানে তোমার পাই বন্ধনগুলো আছে, পাই ইলেকট্রনগুলোর তোমার সক্রিয়তা বেশি, ফলে নাইট্রোজেনটা ওখানে এসে অ্যাড হলো, তাই কি না? কিন্তু তোমার উভয় মনে রাখার চাইতে কিন্তু তোমার বিক্রিয়াটা করে মনে রাখা বেশি সুবিধাজনক। তোমার বিক্রিয়া যদি তুমি মনে রাখতে পারো, মোর দেন যদি কোনো প্রবলেম ফেস করো তুমি জানাও কমেন্ট করে, আমি তোমাদের এই বিক্রিয়া ক্রিয়া কৌশলগুলো যদি তোমরা কেউ জানতে চাও আমি ক্লিয়ার করে দেবো। যেগুলো ক্রিয়া কৌশলের দরকার পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসবে, সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি এমনি নর্মাল বিক্রিয়ার ক্রিয়া কৌশল জানতে হয় আমি সেটা তোমাদের দেখাই দেবো, সমস্যা নাই। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক্স কোনো একটা দেখবো। খুদা হাফেজ।